ইশরাক হোসেনকে শপথ না পড়াতে রিট শুনানি, দায়িত্ব হস্তান্তরের দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি। আমাদের ভোটে যে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে নির্বাচিত করার জন্য বলা হয়েছে। সরকার হয়তো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। সরকার নানাভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করছে, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব সবার, মন্তব্য নজরুল ইসলাম খানের। একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত। আজ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইলন মাস্কের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ডিজিটাল সিস্টেম আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। পাল্টা শুল্ক আরোপের পর এবার প্রবাসী আয়ে 5% কর আরোপের প্রস্তাব ট্রাম্পের, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের শুনানি চলছে। বেলা 1টার দিকে এই শুনানি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুরু হয়। শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন ইশরাক হোসেনের আইনজীবী। এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সাথে রিটে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। এ বিষয়ে আরও খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর শুনানির যুক্তিতর্কে কি বলছেন আইনজীবীরা? তানিয়া ফিক্স ছিল যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে যাতে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়াতে যে রিট করা হয়েছিল সেই রিটের শুনানি বেলা 1টা বাজে শুরু হয়েছিল এবং 1টা থেকে 2টা পর্যন্ত টানা 1 ঘন্টার বেশি সময় কিন্তু এই রিটটি শোনানো হলো। এবং এতে এখানে রিটকারীর পক্ষের যে আইনজীবী ছিলেন মোহাম্মদ আলী, তিনি শুনানি করেছেন। বিএনপির যে আইনজীবী ব্যারিস্টার মাহমুদুল খোকন, তিনিও শুনানি করেছেন। এর পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনিও শুনানি করছেন এবং বেলা 4টা পর্যন্ত মুলতবি করেছেন এবং 4টার পরে বিচারক সিদ্ধান্ত নেবেন তিনি আরও শুনবেন কিনা বা পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করবেন কিনা, সেই বিষয়টি আমাদের আর বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে এই দীর্ঘ 1 ঘন্টার যে শুনানি হলো সেখানে কিন্তু রিটকারীর পক্ষে যে আইনজীবী মোহাম্মদ আলী তিনি তার মক্কেলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করলেন কেন তিনি বিএনপি নেতা ইশরাক হোসেনকে একজন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না করতে কী কী যুক্তি তারা দিয়েছে। তারা জানিয়েছেন যে 2020 সালে যখন এই নির্বাচনে ভোট গ্রহণের পরে যেন আওয়ামী লীগ প্রার্থী বিজয় হয় তখন বিএনপির নেতা ইশরাক সাহেব তিনি যে আবেদনটা করেছিলেন, যেই আদালতে যে আবেদন করেছিলেন সেখানে তিনি কি আবেদন করেছিলেন, তিনি কি ভোট পুনরায় গণনার জন্য আবেদন করেছিলেন বা নির্বাচন হওয়ার জন্য নাকি নিজেকে বিজয়ী ঘোষণার জন্য আবেদন করেছিলেন, সেই বিষয়গুলি তিনি তুলে ধরেন এবং নিম্ন আদালত বা বিচারিক আদালত কি কি কারণে তাকে পরবর্তীতে আবার ইশরাককে আপনার এই সব মেয়র হিসেবে ঘোষণা করলেন, সেখানে কোন কোন আইনি জটিলতা রয়েছে এবং কোন কোন বিষয়গুলি আইনি ব্যাখ্যা সংবিধানের উপেক্ষা করেছে সেই বিষয়গুলি তিনি তুলে ধরলেন। এবং বিএনপির পক্ষ থেকেও ব্যারিস্টার মাহমুদুল খোকন তিনি ইশরাক হোসেনের পক্ষেও যুক্তি ধরেছেন কেন ইশরাক হোসেনকে নিম্ন আদালত থেকে রায় ঘোষণা দেওয়ার পর আবার নির্বাচন কমিশন থেকে গেজেট হয়েছে, সব কিছুই তুলে ধরেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনিও তুলে ধরেছেন। এখন আমাদের বেলা 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যেহেতু মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, গতকালকেও ছিল এই মামলাটির হিয়ারিংয়ের ডেট ছিল এবং আজকে যেহেতু ফিক্স ছিল বেলা 1টা পর্যন্ত, এর জন্য সেই আদালত থেকে বা এজলাসের দিকে কিন্তু সবাই ছিল। এখন আমাদের বিকেল 4টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর পরবর্তী নিশ্চয়ই আমরা তখন ফিরব সৈকত সাদিক আপনার কাছ থেকে আবারও তথ্য জানবার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে নতুন কোনো তথ্য আসলে আমরা আবারও যুক্ত হব। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ হাইকোর্ট থেকে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 6 দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তার সমর্থকেরা। অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান গোলাপ শাহ মাজার থেকে ফুলবাড়িয়া সড়কে যান চলাচল বন্ধ আছে। সকালে নগর ভবন
ভবন অবস্থান নিয়েছে তারা। আজকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ যোগ দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তাকে হিংসা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হচ্ছে না। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিক্ষোভকারীদের টানা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন সব সেবা গ্রহীতারা। আমাদের ভোটে যে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে নির্বাচিত করার জন্য বলা হয়েছে, কিন্তু এই সরকার ঘুরিমুষি করছে। আমরা দেখছি ফ্যাসিস্ট হাসিনা যেই পথে চলছিল, এই সরকারকেও আমরা ওই পথে চলতে দেখছি। সরকার নিজেই ইচ্ছা করে এই আন্দোলনটাকে আরও বেগবান করতে চাচ্ছে। সরকার হয়তো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 10টি কারণ শপথ না পড়ানোর জন্য উনি উল্লেখ করেছেন, এই কারণগুলোর একটি গ্রহণযোগ্য নয়। ওনাকে আরও লেখাপড়া শিখতে হবে। বিক্ষোভের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, এই আন্দোলন তো আমরা দেখছি 6ষ্ঠ দিনের মতো সময় পার করছে এবং আজকে যেহেতু এক ধরনের সড়ক যোগাযোগও বন্ধ করে দিয়েছেন এখানকার বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন, সেই খবরের পাশাপাশি সবচেয়ে বেশি যারা দুর্ভোগে পড়েছেন নাগরিক সেবা নিতে এসে, সেই মানুষগুলো আসলে কি বলছেন এবং সরকারের পক্ষ থেকে কেউ এসে কি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এই আন্দোলনটি আপাতত স্থগিত করবার জন্য? দেখুন, নগর ভবন জুড়ে আসলে একেবারে অচল অবস্থা, একেবারে নজিরবিহীন এক ধরনের অচল অবস্থা চলছে। আমার জানা নেই যে নগর ভবনে এরকম সংকট সবশেষ কবে হয়েছিল। প্রায় 6 দিন ধরে নগর ভবনের স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আপনি জানেন যে এই নগর ভবন থেকেই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, হোল্ডিং ট্যাক্স সহ নাগরিক নানান সেবা এখান থেকে দেওয়া হয়, কিন্তু গত 6 দিন ধরে এই কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এমনও হয়েছে যে আজকের দিন আমরা দেখেছি যে আমার পেছনে যে মূল যে গেট রয়েছে, সেই গেটের পকেট গেটটুকু শুধু খোলা রয়েছে। সেখানে 2-1 সেবাগ্রহীতা এসেছিলেন, কিন্তু তাদের ভেতরে আসার সুযোগ হয়নি, কারণ গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের 2-1 কর্মকর্তা কর্মচারী কিংবা শ্রমিক যারা রয়েছেন তারা ভেতরে আসার সুযোগ পাচ্ছেন, কিন্তু এর বাইরে অন্য যারা সেবাগ্রহীতা আছেন, যারা এই আন্দোলনের মধ্যেও নিতান্ত প্রয়োজনে জরুরি বলেই তারা আসলে সেই সেবাটুকু নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তারা ভেতরে আসার সুযোগ পাননি। আর ভেতরের দাপ্তরিক সমস্ত কাজ বন্ধ রয়েছে। এখানে ভবনের সবগুলো গেটেই তালা দেয়া। প্রশাসকের দপ্তর যেটি রয়েছে, সেই প্রশাসকের দপ্তরেও আমরা দেখছি যে গতকাল তার আগের দিন, অর্থাৎ এই আন্দোলন চলাকালীন অবস্থায় তালাবদ্ধ রয়েছে। কর্মকর্তা কর্মচারী যারা আসছিলেন তারা মূলত এই করিডোর কিংবা বারান্দাতে অপেক্ষা করছেন, ভেতরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সমস্ত ভবনেই যে গেট যেগুলো রয়েছে সেগুলো তালাবদ্ধ অবস্থাতে রয়েছে। আর মূল গেটের পরিস্থিতি একটু দেখাতে চাই যে সেখানে 3টি পিকআপ ভ্যান ফেলে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চে এখন পর্যন্ত সেই বিক্ষোভ সমাবেশ যেটি সকাল 10টায় শুরু হয়েছিল সেটি এখন পর্যন্ত চলছে। মাঝে নামাজের বিরতি ছিল আধা ঘন্টা, তারপর আবারও সমাবেশটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে জাসাসের যারা শিল্পী রয়েছেন তারা এখানে গান পরিবেশন করছেন। আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে ঢাকাবাসীর ব্যানারে এই আন্দোলনটি হলেও মূলত ঢাকার দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন থানার বিএনপি, শ্রমিক দল, যুব দল কিংবা ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। তার পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তাদের একটি অংশ গতকাল কিংবা তার আগের দিনের মতো আজকের দিনেও দেখেছি যে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করে তারা বিক্ষোভ করছেন এবং নগর ভবনের মূল যে গেট রয়েছে সেই জায়গাতে তারা অবস্থান করছেন। বিক্ষোভকারীরা পরিষ্কার করে বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, কারণ তাদের দাবি যৌক্তিক, সেটি পূরণ হবার আগ পর্যন্ত তারা এখান থেকে সরছেন না, আন্দোলন চলমান থাকবে। শুধুমাত্র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া নয়, এই দাবির সাথে তারা নতুন করে যুক্ত করছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পদত্যাগও দাবি করছেন। কারণ গতকাল তিনি যে 10টি যুক্তি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে 10টি যুক্তিতে আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো যাচ্ছে না, সেই যুক্তিগুলো তারা মানছেন না এবং তারা পরিষ্কার করে বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টার গাফিলতি কিংবা তার গড়িমসির কারণে এই প্রক্রিয়াটি এরকম জটিলতার দিকে চলে এসছে। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের পদত্যাগও তারা দাবি করছেন। বিকেল 5টা পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে। এখন দেখার বিষয় যে আদালতের যে নির্দেশনা, আমরা যেটি শুনলাম যে বিকেল 4টার পর রিটের
বিক্ষোভের ব্যাপারে হয়তো এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তারপর আসলে এই বিক্ষোভ কর্মসূচি কিংবা তাদের পরবর্তী কর্মসূচি কি হয় সেটি নিশ্চয়ই বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সহসাই যে এই আন্দোলন এখনই স্থগিত হয়ে যাচ্ছে বা নেতাকর্মীরা এখান থেকে চলে যাবেন, সেই বিষয়টি আসলে বোঝাই যাচ্ছে যে তারা হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করবেন এখানে, এবং কি রিটের শুনানির কি নির্দেশনা আসে সেটিও তারা জানবেন। ফিরব নিশ্চয়ই মনির আপনার কাছে আবারও। দর্শক সহকর্মী মনির মিল্লাত ছিলেন এতক্ষণ আমাদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে। বর্তমান সরকার নানা কায়দায় গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা। সকালে প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় এ কথা বলেন নজরুল ইসলাম খান। যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া, একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। গ্রেফতারের দুদিন পর জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার ভিত্তিতে জামিন শুনানির পর আসামি পক্ষের আইনজীবীদের জামিনের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন পেয়েছে পিপি ওমর ফারুকি। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে সোমবার দুপুরে কাশিমপুরে মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আংশিক শুনানি হয়। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে 22 মে জামিন শুনানির দিন ঠিক করে আদালত। এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে ভাটারা থানা হয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। গতকাল আমরা যখন বেইল পিটিশন মুভ করেছিলাম তখন আমাদেরকে পুলিশকে অর্ডার দিয়েছিল যে একটি প্রতিবেদন দাখিল করতে, যে ওয়েদার শি ওয়াজ ইন দ্য কান্ট্রি অর নট অ্যান্ড অল দ্য এভিডেন্স দ্যাট উই সাবমিটেড। পুলিশ 22 তারিখ পর্যন্ত সময় নেয়নি, অত্যন্ত দ্রুততার সাথে তারা আজকেই এই রিপোর্ট প্রতিবেদন আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে দাখিল করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতেই একটি স্পেশাল পিটিশন আমরা মুভ করি যে ফর দ্য বেইল অফ নুসরাত ফারিয়া। এবং যেহেতু সত্যতা পাওয়া গেছে যে উনি দেশে ছিলেন না, আমাদের নতুন গ্রাউন্ডে ওনাকে বেল দেওয়া হয়। কিছু প্রসেস বাকি আছে, আমরা অলরেডি বেল বন্ড প্রসেস করে ফেলেছি, আমরা বাকি সকল প্রসেস করেছি। এখন ওনার জেল গেটে এই বেল বন্ড নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে আর কি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে আছেন সহকর্মী আরিফ হক। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানবো। আরিফ, আমরা জানি যে গতকালই নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং একই সাথে আজকে সকালে আমরা দেখেছি তাকে সিএমএম আদালত থেকে জামিনও দেওয়া হয়েছে। জামিন দেওয়ার সময় আদালত কি কি পর্যবেক্ষণ দিয়েছে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, এবং নুসরাত ফারিয়া কটা নাগাদ আসলে মুক্তি পেতে পারেন? আমরা যেটি শুনেছি এ পর্যন্ত যে আজকে সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত কিন্তু এই আদেশ দেন, শুনানি শেষে এই জামিনের আদেশটি দেন, এবং এখনও নুসরাত ফারিয়া চিত্রনায়িকা তিনি কাশিমপুর কারাগারে অবস্থান করছেন, এবং ঠিক কখন তাকে ছাড়া হবে, তিনি বের হবেন সেই ব্যাপারে আমরা এখনও একদম নিশ্চিত তথ্য পাইনি। তবে নুসরাত ফারিয়ার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, নুসরাত ফারিয়ার মার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসছেন, তিনি আসলে এখানে এসে পৌঁছলে হয়তো আমরা আরও বিস্তারিত সামনে জানতে পারবো। এবং আমরা জানি রাজধানীর ভাটারা থানায় শিক্ষার্থী এনামুল হকের হত্যা চেষ্টার একটি মামলায় নুসরাত ফারিয়ারকে প্রথমে আটক করা এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ভাটারা থানা উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তিনি কিন্তু নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর জন্য এই আবেদনটি করেছিলেন আদালতে, এবং সেই সময় তাকে কারাগারে প্রেরণ করা হয়। পাশাপাশি আগামী 22 মে তার জামিনের শুনানির দিন ধার্য করা হয়। এর মধ্যে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন, নুসরাত ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন, তার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে আসলে জামিনের আদেশটি দিয়েছেন সিএমএম আদালত। এ পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই রয়েছে। তবে নুসরাত ফারিয়ার পরিবার এবং তার সাথে যারা রয়েছেন তার পিআর টিমের সাথেও আমার কথা হয়েছে আমাদের, তারা খুব শীঘ্রই এখানে এসে পৌঁছালে হয়তো আমরা আরও বাকি তথ্যগুলো, বাকি যেই ব্যাপারগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো।
আরিফ, আসলে যেই প্রশ্নটি আসলে আপনার কাছে রেখেছিলাম যে আদালত কি ধরনের বক্তব্য দিয়ে তাকে জামিন দিয়েছে সেটি আসলে জানা দরকার ছিল। নিশ্চয়ই পরবর্তীতে আপনি যেমনটা বলছিলেন যে আইনজীবীরা হয়তো যদি এখানে উপস্থিত হন তখন আমরা সেটা জানতে পারবো। আমরা ফিরবো তখন আরিফ হক আপনার কাছে। দর্শক সহকর্মী আরিফ হক ছিলেন এতক্ষণ আমাদের সাথে। নারী নির্যাতন মামলায় রাজধানীর ডেমরায় বাসা থেকে সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়েছে। সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়ান সারেগামাপা খ্যাত গায়ক নোবেল। কখনো একাধিক বিয়ে, কখনো মাদক কাণ্ডে, কখনো বা আবার আর্থিক লেনদেন নিয়ে। এবার নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। 2 বছর আগে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছিল নোবেলকে। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ দোষর হিসেবে অভিযুক্ত 44 জন সরকারি কর্মকর্তার আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই ঐক্যের এই তালিকায় আছে আরও 95 জন ম্যাজিস্ট্রেট। সকালে জাতীয় প্রেস ক্লাবে 35টি সামাজিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্যের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট সহ ছাত্র জনতার আন্দোলনের নানা ইতিহাস তুলে ধরা হয়। এদিকে আওয়ামী লীগ সহ সহযোগী 14 দলের নানা অপকর্মের ইতিহাস তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমরা জানি আমরা কি পরিমাণ একটা রিস্ক নিয়ে কি পরিমাণ বিপজ্জনক একটা কাজ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। সেই জন্য আজকে আমরা এই দুঃসাহসিক একটা কাজ করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ দেশের মানুষকে আমরা সাথে পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আমাদের বিপ্লবকে সার্থক করে দেবো ইনশাআল্লাহ। তো এখানে যে তালিকাটা আমরা প্রকাশ করেছি, এখানে আমার হাতে আছে 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা, প্লাস হচ্ছে কি 44 জন যে সচিব বা আমলা ছিল তাদের তালিকা। তো তাদের বিরুদ্ধে যেটা হয়েছে, আমরা গত 15 দিন অবজার্ভ করেছি সচিবালয়ে। সেখানে 10 জনের বিরুদ্ধে তারা যে ব্যবস্থাটা নিয়েছে সেটা খুবই হাস্যকর। তাদেরকে সচিব থেকে সরিয়ে আরেকটি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। সে হয়তো সচিবালয়ে নাই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে। দর্শক, কিছুদিন আগে যেমনটা বলছিলাম যে নারী নির্যাতন মামলায় রাজধানী ডেমরার বাসা থেকে সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবং তাকে আদালতে আজকে দুপুরে তোলার কথা রয়েছে। সেই খবর নিয়ে সহকর্মী ইশতাক ইমন যুক্ত হচ্ছেন সিএমএম কোর্ট থেকে। ইশতাক ইমন, সঙ্গীত শিল্পী নোবেলকে আদালতে নিয়ে আসা হয়েছে কিনা এবং একই সাথে নারী নির্যাতন মামলায় যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতনকারীর কোনো ধরনের আইনজীবী বা তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা অভিযোগগুলো সম্পর্কে? ধন্যবাদ। আসলে গায়ক নোবেলকে কিছুক্ষণ আগে বেলা 1:30টার দিকে তাকে আদালত প্রাঙ্গণে, আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তিনি এখন আছেন। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে এবং সেই আদালতে তোলার পরেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে সে বিষয়ে দুপক্ষের আইনজীবীরাই এখানে শুনানি করবেন। বিশেষ করে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারী নারী, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন যে 7 মাস ধরে প্রেমের সম্পর্কের জের ধরে নোবেল তাকে ধর্ষণ করেছে এবং ধর্ষণের অভিযোগই তিনি নিয়ে এসেছেন নোবেলের বিরুদ্ধে। সেই অভিযোগই আসলে প্রথমে তিনি 999-এ কল করেন এবং যেমনটি পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছে, 999-এ কল করার পরে তাকে ডেমরা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে থানা হাজতে নিয়ে আসা হয় এবং ডেমরা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আদালত এটি আসলে সিদ্ধান্ত নেবে। কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে। সেই শুনানিতে আসলে এখন পর্যন্ত আমরা জিআর সেকশনে যে খবর নিয়েছি তাতে এখন পর্যন্ত তার রিমান্ড আবেদন করা হয়নি। সেখানে আসলে কতদিনের রিমান্ড আবেদন করবে, তারপর তাকে বা তার পক্ষে যারা আইনজীবী আছেন তাদের কি যুক্তি আছে সেগুলোর জন্য একটু সময় সাপেক্ষ বিষয় রয়েছে। তাকে আসলে আদালতের শুনানি শুরু হলেই তারপরে আসলে আমরা বিষয়টি বুঝতে পারবো। যেহেতু এর আগেও তার ব্যক্তি জীবন নিয়ে বেশ কিছু বিতর্কিত অধ্যায় এসেছে যেগুলো আসলে গণমাধ্যমের খবরের শিরোনাম হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আলোচনা সমালোচনার মুখে তিনি পড়েছেন। তার এই ব্যক্তিগত জীবন নিয়েই আবারও তিনি এই সমালোচনার মুখে পড়লেন। এখন তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ এনেছেন সেটি আসলে ডাক্তারি পরীক্ষার একটি বিষয় রয়েছে। যিনি অভিযুক্ত রয়েছেন, অভিযোগকারী যিনি রয়েছেন অর্থাৎ ভিকটিম, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর সেই মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে আলামতগুলো রয়েছে এবং অভিযোগের যে সত্যতা সেগুলো প্রমাণিত হলেই আসলে
পরবর্তী যে ধাপগুলো রয়েছে মামলায় অর্থাৎ বিচারিক যে প্রক্রিয়া সেটি হয়তো শুরু হবে। এর আগে আদালতে আজ হয়তো নোবেলের যারা আইনজীবী আছেন তারা স্বাভাবিকভাবেই জামিন আবেদন করতে পারেন। এখন আসলে শুনানির পরই এটি আসলে নির্ধারণ হবে। এখনও হাজতখানাতে নোবেল রয়েছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো আদালতে তোলা হবে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেল যে নোবেলকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং জিআর সেকশন থেকে বলা হয়েছে যে 3টার ভেতরে তাকে আদালতে তোলা হবে, এরকম তথ্যই আমরা পাচ্ছি। এখন আসলে শুনানির জন্য অপেক্ষা করছি। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো তাকে যখন আদালতে তোলা হবে। অসংখ্য ধন্যবাদ ইশতাক ইমন। এখনকার মতো দর্শক সহকর্মী ইশতাক ইমন ছিলেন আমাদের সাথে এতক্ষণ। 20 দফা দাবিতে রাজুকের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজুক কার্যালয়ের সামনে অবস্থান এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যমূলক ড্যাব বাতিল, ইমারত নির্মাণ বিধিমালা 2008 পুনর্বহাল সহ বেশ কয়েকটি দাবিতে সকাল থেকে রাজধানীর রাজুক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, পতিত সরকারের কতিপয় দোসরদের প্রেসক্রিপশনে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি করে বেআইনি ড্যাব প্রকাশ করা হয়। গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেড়ে নেওয়া হয় ঢাকা মহানগরের ভবন নির্মাণের অধিকার। ইচ্ছেমতো ভবন নির্মাণের অনুমতি থাকায় কৃষি জমি ও বন্যা প্রবাহ এলাকা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে বলে অভিযোগ তাদের। ঢাকা মহানগরের ড্যাপের বিধিবিধান স্থগিত করে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর আলোকে ভবন নির্মাণের অনুমতি দেওয়ার দাবি তাদের। আবারও দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে যারা কর্মসূচিতে এসেছেন আপনাদের সকলকে ধৈর্য সহ ঘোষণা দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। রাজুক ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজ ও রাষ্ট্রবিরোধী যারা লোক বসে আছে সেই সমস্ত জায়গাগুলো থেকে এই দেশবিরোধী ঘুষখোর সমাজ বিরোধীদেরকে বের করে নিয়ে যেতে হবে। আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সে অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়া হবে কিনা তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। সিদ্ধান্ত চূড়ান্তে একটি কমিটি কাজ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্টারলিং অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলের বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব। শুরুতে স্টারলিং 2টি প্যাকেজ দিয়ে শুরু করেছে। স্টারলিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটি 6,000, অপরটি 4,200। তবে সেট আপ যন্ত্রপাতির জন্য 42,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে 90 দিনের মধ্যে যাত্রা শুরু। স্টারের প্রত্যাশাটি বাস্তবায়িত হলো। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব। স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামে কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 MBPS আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 MBPS এর প্রয়োজন নেই। সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। দর্শক, যেমনটা বলছিলাম যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে স্টারলিং। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী রাকিব হাসান যুক্ত হচ্ছেন।
রাকিব, সাধারণভাবে সবারই প্রশ্ন যে একজন গ্রাহক কিভাবে এই সংযোগটি ব্যবহার করতে পারবেন, আবেদন করতে পারবেন, এবং একই সাথে আমরা যখনই এই ইন্টারনেটের কোনো সেবা নিতে যাই তখন কিছু সেটআপের আসলে প্রয়োজন হয়ে পড়ে। সেটি কি ব্যক্তিগতভাবেই সেটি করতে হবে, নাকি সেবাদান যে প্রতিষ্ঠান স্টারলিং তারা সেটি গ্রাহকদের প্রোভাইড করবে? যে নির্দিষ্ট কিটগুলো আছে সেই কিটগুলো শুরুতে আমরা যখন যাচাই বাছাই করছিলাম বা যখন আসলে স্টারলিং আসবে বাংলাদেশে এমন একটা ঘোষণা দেওয়া হয়েছিল, নেগোসিয়েশন পর্যায়ে ছিল, আমাদের হিসেব ছিল যে কিট, সেই কিটের দাম প্রায় ৭৬,০০০ টাকা পড়বে এবং ফাইনালি যে প্রাইসিংটা হলো সেখানে দেখা গেল ৭৬,০০০ টাকা কমে সেটা ৪৭,০০০ টাকা এসছে। এবং অবশ্যই এই কিটটা স্টারলিংকের অথরাইজ যে সমস্ত অ্যালগোরিদম গুলো আছে, নাম্বারগুলো আছে, সিরিয়ালগুলো আছে, সেই সিরিয়াল অনুসারে কিনতে হবে এবং এটা স্টারলিংকের ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং বাংলাদেশে গুরুত্বপূর্ণ যে সমস্ত আইটি প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আইডিবি থেকে শুরু করে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি, ধীরে ধীরে সেখানেও চলে আসবে। সেখানেও স্টারলিংকের কিট যেগুলো অথরাইজ সেগুলো পাওয়া যাবে এবং গ্রাহকদের একটা ফর্ম দেওয়া হবে যে তারা আসলে SR/L অর্থাৎ দুইটা, একটা স্টারলিং রেসিডেন্ট আর স্টারলিং রেসিডেন্ট লাইটটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা প্রিমিয়াম ইউজারদের জন্য না, এটা ৪,০০০ টাকা প্রতি মাসে দিতে হবে। সেক্ষেত্রে কিছু লিমিটেড ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড থাকবে, কিন্তু সেই লিমিটেডটাও কিন্তু আমাদের ব্রডব্যান্ড কিংবা মোবাইল ইন্টারনেটের চাইতেও অনেক বেশি। কারণ আপনি জানেন এখন আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেখানে ডাউনলোড স্পিড আমাদের খুব বেশি হলে সর্বসাকুল্যে আমরা পাচ্ছি 50 MBPS এর মতো, 50 মেগাবাইট পার সেকেন্ড, কিন্তু স্টারলিংকে শুরু হয়েছে 50 মেগাবাইট পার সেকেন্ড থেকে এবং এটি থাকবে সর্বোচ্চ 200 মেগাবাইট পর্যন্ত। এবং আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তখন হয়তো কয়েক সেকেন্ড ডিলেতে আমি আপনার কথা শুনতে পাচ্ছি বা আমি আমার কথা শুনতে পাচ্ছেন। স্টারলিংকের ক্ষেত্রে এই ল্যাটেন্সি আর থাকবে না, সেটা 1 সেকেন্ডের প্রায় 4000 ভাগের 1 ভাগে চলে আসবে। ফলে আপলোডিং একটা ম্যাজিক তৈরি করবে স্টারলিং। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা আসলে রিপোর্টার্স লাইভ দিচ্ছেন কিংবা জুম মিটিং এর মাধ্যমে যারা আসলে বিভিন্ন অফিসিয়াল মিটিং গুলো করেন, তারা খুব দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন যতটুকু আসলে বোঝা গেল। তবে এটার সুফল কতটা আসবে সেটা আসলে নির্ভর করবে এই প্রাইসিং এর উপর। কারণ এখন আমরা 600 টাকা 500 টাকা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, এখন সেটা 600-র পাশে আরেকটি শূন্য বসে যাচ্ছে, প্রায় 6,000 টাকা লাগছে একটা প্রিমিয়াম ইউজারের ক্ষেত্রে। কিন্তু সুবিধা একটাই, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, অপটিক্যাল ফাইবারে যেই ফাইবারটা কাটা করে কিংবা মোবাইলের স্পেকট্রামের ক্ষেত্রে যেরকম বাধাপ্রাপ্ত হয়, স্টারলিংকের ক্ষেত্রে এরকম ঝামেলাটা হবে না। এবং সবচেয়ে বড় সুবিধাটা পাবেন যারা আসলে ফ্রিল্যান্সার, যারা আসলে বিভিন্ন রিসোর্ট কিংবা পাহাড় বা দুর্গম এলাকাতে সার্ভিস দিচ্ছেন তাদের ক্ষেত্রে। আর আপনি যেটা জানলেন যে কিভাবে সংযোগ নিতে পারেন, সেক্ষেত্রে অ্যাপ ভিত্তিক সংযোগটা তারা নিতে পারেন। কেউ যদি এককালীন আপনার 41,000 টাকা দিতে না পারেন, তিনি তার ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই মাধ্যমে দিতে পারেন। এবং অনেকে বলছেন ধীরে ধীরে বাংলাদেশে যে মোবাইল অপারেটররা আছেন তারাও আসলে স্টারলিংকের সার্ভিস দেওয়া শুরু করবেন কিছুদিনের মধ্যে। তানিয়া, ধন্যবাদ রাকিব হাসান। নিশ্চয়ই আমরা আরও এই বিষয়ে বিস্তারিত তথ্য যদি জানতে চাই আপনার কাছে ফিরে আসবো। টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা 290 জন যাত্রী সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে, তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে পাখির সাথে ধাক্কা উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সংশ্লিষ্টরা জানান ফ্লাইটটি সকাল 7:08 ফ্লাই করে যা মাওনার আকাশ থেকে যাওয়ার আবার ফিরে আসে। এরপরে শাহজালালে সকাল 8:03 জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টরা বলছেন উড়োজাহাজের ডান ইঞ্জিনে বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগধুনাইল কুরিয়ারচরে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, বাগধুনাইল ও কুলিয়ারচর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে বাগধুনাইলে কৃষকরা ধান কাটছিল, এ সময় কুলিয়ারচরের লোকজন বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। এরই জেরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মারা যান বাগধুনাইল গ্রামের নজরুল ইসলাম, আহত হয়েছে আরও 10 জন। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয়ের উপর 5% কর আরোপের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি আইনে পরিণত হলে বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বাদ যাবে না বাংলাদেশেও। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে হলে এখন থেকে 5% কর দিতে হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের ক্ষমতা বলে এ কর আরোপ করা হবে। এই
আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর পাঠানো অর্থের ওপর কর আরোপ করা হবে। গ্রিন কার্ডধারী ও H-1B ভিসা প্রাপ্তরাও এর আওতায় পড়বেন। তবে কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ কম অর্থ পাঠালেও কর দিতে হবে। এই আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের রেমিটেন্স পাঠানো বেশ ব্যয়বহুল হয়ে উঠবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এই মুহূর্তে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস যুক্তরাষ্ট্র। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে $33.7 লাখ। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে $427.10 লাখ বা 52,026 কোটি টাকা। এর ওপর 5% কর ধরা হলে করের পরিমাণ দাঁড়াতো প্রায় $21.85 কোটি বা 2,665.7 কোটি টাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন এই নতুন করের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় 5 কোটি অভিবাসী প্রভাবিত হবেন, যারা ইতোমধ্যে দেশটির অভ্যন্তরে নিয়মিত কর প্রদান করে থাকেন। এছাড়া কর কার্যকর হলে রেমিটেন্স নির্ভর প্রতিটি দেশেই বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ট্রাম্পের প্রস্তাবিত 5% কর বাস্তবায়িত হলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনাও কমে যাবে বলে শঙ্কা তাদের। তানহা জুলিয়া, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।